বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি অনার্স ফোর্থ ইয়ার ডিভিডেন্ড পলিসি এর উপর একটা ক্লাস নেব। দীর্ঘদিন একটু সময়ের অভাবে ক্লাস নিতে পারিনি, এখন থেকে আবার চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। তোমরা আশা করি ক্লাসগুলো ফলো করলে অনেক উপকৃত হবে। আজকে আমাদের চ্যাপ্টার হলো ডিভিডেন্ড পলিসি ফোর্থ ইয়ারের জন্য। আমি এখানে একটা প্রবলেম দিয়েছি, তোমরা দেখো, তো একটু তুলে নাও, আমি বলে দিই, তারপরে কথা বলি। প্রবলেমটা হলো স্টক ডিভিডেন্ডের উপরে। স্টক ডিভিডেন্ড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড হ্যাজ দ্য স্টক হোল্ডার সিকিউরিটি অ্যাকাউন্ট, মার্কেট প্রাইস পার শেয়ার টাকা 500। এখন পজিশন দেওয়া আছে, সোর্সেস অফ ইকুইটি, ইকুইটি সোর্সের দেওয়া আছে কমন স্টক 10 লাখ, 10 লাখের মধ্যে শেয়ার আছে 10,000 শেয়ার, প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, 10,000 গুণন 100, 10 লাখ। এডিশনাল পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে 12 লাখ, 12 লাখ। রিটেন আর্নিংস দেওয়া আছে 23 লাখ, 23 লাখ। টোটাল ইকুইটি ক্যাপিটাল হলো আমাদের 45 লাখ। এখন দেখো প্রশ্ন কী করছে, রিকোয়ার্ড বলছে শো দ্য ইফেক্ট অফ অ্যাকাউন্টস পজিশন। এই অ্যাকাউন্টসের পজিশনটা দেখাতে হবে আফটার 5% স্টক ডিভিডেন্ড ডিক্লার্ড। 5% স্টক লভ্যাংশ ঘোষণার পরে অ্যাকাউন্টস পজিশনটা কী হবে, দ্যাটস দ্য প্রবলেম। আমাদেরকে এটা সমাধান করতে হবে। তো আমি তোমাদেরকে বলি যে আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে কি সংক্রান্ত, যে লভ্যাংশ যদি স্টক ডিভিডেন্ড দেয় তাহলে শেয়ার হোল্ডারদের ইকুইটি পজিশনটার কী ইফেক্ট হবে। এই যে শো দ্য ইফেক্ট অফ অ্যাকাউন্টস পজিশন আফটার 5% স্টক ডিভিডেন্ড ডিক্লার্ড। তো এখানে আমি তোমাদেরকে আগে বলি যে কোম্পানির, আমি দু একটা ক্লাস আগে নিয়েছিলাম যে লভ্যাংশ নীতির উপরে, লভ্যাংশ কত প্রকার। আমি যদি তোমাদেরকে বলি, প্রধানত আমরা দেখতে পাই লভ্যাংশ দু প্রকারের দেওয়া হয়। একটা হলো স্টক ডিভিডেন্ড আর একটা হলো ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ নগদ লভ্যাংশ এবং বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড বলা হয়। স্টক বলতে আমরা এখানে শেয়ারকে মিন করি। তো স্টক ডিভিডেন্ড দিলে কোম্পানির অ্যাকাউন্টস যে আছে, অর্থাৎ ইকুইটি অ্যাকাউন্টসের টোটাল ফান্ডের কোনো পরিবর্তন হয় না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ভিতরে কিছু পরিবর্তন হবে। তার আগে আমি বলি যে স্টক ডিভিডেন্ড আর ক্যাশ ডিভিডেন্ডের মধ্যে ডিফারেন্সটা কী। ডিফারেন্সটা হলো যে যখন কোম্পানি তাদের কর পরবর্তী অর্থাৎ আফটার ট্যাক্স ইনকাম থেকে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করে নগদ টাকায়, তখন সেটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ। আর কোনো সময় কোম্পানি নগদ টাকা না প্রদান করে স্টক বা শেয়ার হিসেবে লভ্যাংশ প্রদান করে থাকে, এইটাকে বলা হচ্ছে স্টক ডিভিডেন্ড। আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিতে পারি যে কেন কোম্পানি বোনাস শেয়ার প্রদান করে ক্যাশের পরিবর্তে। এর বেশ কিছু কারণ আছে, তো আমি দু একটা কারণ বলি। যে অনেক সময় দেখা যায় যে কোম্পানির লিকুইডিটি শর্ট থাকে, অর্থাৎ ক্যাশ টাকার প্রয়োজন পড়ে, তখন কোম্পানি মুনাফা করা সত্ত্বেও ক্যাশ টাকাগুলোকে না দিয়ে স্টক হিসাবে লভ্যাংশ প্রদান করে থাকে শেয়ার হোল্ডারদেরকে। সেকেন্ড একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিটেন আর্নিংস বা রিজার্ভ বা সঞ্চিতি। এই সঞ্চিতির পরিমাণ যদি বছরের পর বছর কোম্পানি রিজার্ভ রাখতেই থাকে, কোনো এক সময় হয়তো দেখা যায় যে কোম্পানির রিজার্ভের পরিমাণ বা রিটেন আর্নিংসের পরিমাণ তার মূলধনের চাইতেও বেশি হয়ে যায়। কোম্পানি আইনে এটাকে পারমিট করে না, সমর্থন করে না। রিজার্ভ কখনো মূলধনের চেয়ে বেশি হতে পারে না। এই জন্য রিজার্ভ এবং মূলধনের ভারসাম্য আনয়নের জন্য কোম্পানি অনেক সময় তোমার ক্যাশ লভ্যাংশের পরিবর্তে স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার প্রদান করে থাকে। আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছো। এখন আমি তোমাদেরকে একটা প্রবলেমের মাধ্যমে দেখাচ্ছি যে স্টক ডিভিডেন্ড প্রদান করলে কোম্পানির অ্যাকাউন্টসের কোনো পরিবর্তন হয় কিনা। দেখি, এখানে দেখো দেওয়া আছে কমন স্টক শেয়ার হচ্ছে ক্যাপিটাল 10 লাখ, শেয়ার হলো 10,000। আমরা সলিউশন করি। শেয়ার আছে কত, 10 লাখ। আমাদের কিছু ক্যালকুলেশন করে নিতে হয়, প্রি ক্যালকুলেশন। যদি শেয়ার থাকে 10,000, টোটাল শেয়ার
10,000, এটা আউটস্ট্যান্ডিং শেয়ার বা এক্সিস্টিং শেয়ার। দেখো কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ারের পরিমাণ হচ্ছে 10,000, ক্যাপিটাল হচ্ছে 10 লাখ, কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ারের পরিমাণ হচ্ছে 10,000। বোনাস ডিক্লেয়ার করছে কত পার্সেন্ট? 5%। নাম্বার অফ বোনাস শেয়ার আর স্টক হলো 10,000 শেয়ার এক্সিস্টিং আছে, তার 5% কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছে, অর্থাৎ 500। তাহলে কোম্পানির বোনাস শেয়ারের পরিমাণ দাঁড়ালো 500। এখন যখন কোম্পানি স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন কি হয়? তখন হয় যে কোম্পানির রিটেন আর্নিংস থেকে টাকাটা বের হয়ে যায়, সমপরিমাণ টাকা, সেই টাকাটাই গিয়ে আবার কমন স্টকে এবং এডিশনাল পেইড আপে অ্যাড হয়। এখান থেকে বের হয়ে গিয়ে এই দুটোতে সমপরিমাণে টাকা অ্যাড হয় বলে অ্যাকাউন্টসের কোনো পরিবর্তন হয় না। কীভাবে এটা ঘটে দেখো। প্রথমত হচ্ছে বোনাস শেয়ার ডিক্লেয়ার করার কারণে ট্রান্সফার ফ্রম রিটেন আর্নিংস কত টাকা ট্রান্সফার হবে দেখো। এটা হলো নাম্বার অফ বোনাস শেয়ার ইন্টু মার্কেট ভ্যালু পার শেয়ার, এটা ফর্মুলা। বোনাস শেয়ার হচ্ছে কত? 500, আর মার্কেট প্রাইস পার শেয়ারও দেওয়া আছে এখানে দেখো, এই যে 500, 500 টাকা দেওয়া আছে। এই যে বোনাস শেয়ারের মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া হচ্ছে 500 টাকা। তাহলে কত হলো? 2.5 লাখ টাকা, 2,50,000 টাকা। এই 2,50,000 টাকার সমপরিমাণ বোনাস ডিক্লেয়ার করেছে। এই টাকাটা কমন স্টকে আসে যোগ হবে এবং অ্যাডিশনাল পেইড আপে যোগ হবে, রিটেন আর্নিংস থেকে বের হয়ে যাবে। তাহলে 2.5 লাখ টাকা বের হয়ে কোথায় যোগ হবে? কিছুটা যোগ হবে কমন স্টকে এবং বাকিটা যোগ হবে অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটালে। তো দেখি, নিউ শেয়ার ক্যাপিটাল, এটা হবে দেখো কত? 500 শেয়ার ইন্টু ফেস ভ্যালু কত করে আছে? 100 করে, তাহলে 50,000 টাকা। এই শেয়ার ক্যাপিটালে যোগ হবে 50,000 টাকা। 50,000 টাকা যদি যোগ হয় তাহলে শেয়ার ক্যাপিটাল ছিল আগে কত? আগে ছিল 10 লাখ, এবার হয়ে যাবে 10,50,000। এটা হবে অ্যাড হবে শেয়ার ক্যাপিটালে। যদি আমি নর্মালি বলি তাহলে দেখা যায়, সিম্পলি চিন্তা করলে যে 2.5 লাখ টাকা বা 2,50,000 টাকা ট্রান্সফার হবে রিটেন আর্নিংস থেকে, এর মধ্যে 50,000 যে অ্যাড হবে শেয়ার ক্যাপিটালে, তাহলে রেস্ট কত থাকলো? 2 লাখ। এই 2 লক্ষ টাকা অ্যাড হবে অ্যাডিশনাল পেইড আপ ক্যাপিটালের সঙ্গে। এটা এখান থেকেও করা যায়, আবার যদি ফর্মুলার মাধ্যমে করি তাহলে এরকম হবে, অ্যাড ইন এডিশনাল paid in or up capital। এটা হচ্ছে বোনাস শেয়ার ইন্টু মার্কেট ভ্যালু মাইনাস ফেস ভ্যালু। বোনাস শেয়ার হলো 500 ইন্টু মার্কেট প্রাইস 500, এটা হলো 100। 500 ইন্টু 400 সমান হচ্ছে দেখো টাকা 2 লাখ। আমি কি বলেছিলাম যে খেয়াল করো, রিটেন আর্নিংস থেকে ট্রান্সফার হবে 2,50,000 টাকা, যার মধ্যে 50,000 অ্যাড হবে তোমার কমন স্টক শেয়ারে, আর বাকি থাকলো কত? 2 লাখ। দেখো ফর্মুলা দিয়েও আসছে 2 লাখ। এখন আমরা অ্যাকাউন্টসের পজিশনটা দেখব কি হচ্ছে। অ্যাকাউন্টস পজিশন after 5% stock dividend। এখানে সোর্সগুলো থাকবে আগের মতোই, সোর্সেস টাকা
দেখো কমন স্টক ফার্স্টে ছিল, কমন স্টক শেয়ার ছিল কত? 10,000, বেড়ে গেছে কত? 500। তাহলে 10,500 ইন্টু 100। আগে ছিল 10 লাখ, এবার হবে 10,50,000। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, এডিশনাল পেইড আপ ক্যাপিটাল প্রথমে ছিল 12 লাখ, 12 লাখ অ্যাড হলো 2 লাখ, কত হলো? 14 লাখ। এরপরে রিটেন আর্নিংস কত ছিল? 23 লাখ। 23 লাখ থেকে 2,50,000 বাদ, কত থাকে? 20,50,000, তাই না? 20,50,000 টোটাল $21,50,000, সরি 20,50,000, 45 লাখ। দেখো তাহলে কি দাঁড়ালো? তোমার ইকুইটি অ্যাকাউন্ট হোল্ডারের পজিশন ছিল আগে 45 লাখ, এখনও টাকা থাকলো 45 লাখ। এই টোটাল অ্যাকাউন্টস পজিশন কখনো স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কারণে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথায়? নোটিসেবল বিষয় হলো যে কমন স্টকের ক্ষেত্রে দেখো ছিল 10 লক্ষ টাকা, বেড়ে হয়ে গেছে 10,50,000 টাকা। কারণ কি? 50,000 টাকা এখান থেকে আসছে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার কারণে। আবার এডিশনাল পেড আপ ক্যাপিটাল ছিল 12 লাখ, এখানে আসছে 2 লাখ, 14 লাখ। আর রিটার্ন আর্নিংস ছিল 23 লাখ, এখান থেকে 2,50,000 টাকা যেহেতু ট্রান্সফার হয়ে গেছে, বের হয়ে গেছে, এখানে এসে সেটা কমে গিয়ে হয়েছে 20,50,000। আলটিমেটলি দেখো টোটাল ক্যাপিটাল কিন্তু আমাদের সেম থাকলো। এই কারণেই যে স্টক ডিভিডেন্ড যখন কোম্পানি ডিক্লেয়ার করে তখন টোটাল ইকুইটি পজিশন বা শেয়ার হোল্ডার্স ইকুইটি পজিশন টোটালি আনচেঞ্জ থাকে। শুধুমাত্র পরিবর্তন ঘটে কোথায়? কমন স্টক শেয়ার সংখ্যা বেড়ে যায়, ফলে কমন স্টক ক্যাপিটালের ভলিউমটা বেড়ে যায়, এডিশনাল পেইড আপ ক্যাপিটালও বেড়ে যায়। ঠিক সমপরিমাণ টাকা রিটেন আর্নিংস থেকে কমে যায়। এভাবেই কোম্পানি যখন কোনো কারণে নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক লভ্যাংশ বা স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন তাদের টোটাল ইকুইটি হোল্ডার্স পজিশন, অ্যাকাউন্ট হোল্ডার্স পজিশন আনচেঞ্জ থাকে। শুধুমাত্র এই দুটি জায়গায় পরিবর্তন ঘটে, যার ফলে টোটাল ইকুইটি পজিশনকে আনচেঞ্জ রেখে কোম্পানি ক্যাশ ডিভিডেন্ডের পরিবর্তে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে। আমি একটু আগে বললাম তোমাদেরকে যে কেন কোম্পানি নগদ টাকার পরিবর্তে স্টক বা বোনাস শেয়ার প্রদান করে থাকে। এই প্রদান করার কারণ হচ্ছে প্রধানত আমরা দেখতে পাই যে অনেক সময় কোম্পানির লিকুইডিটি শর্ট হয়, ডেফিসিয়েন্সি অফ লিকুইড মানি, এটার ঘাটতি পূরণ করার জন্য কোনো সময় কোম্পানির এক্সটেনশন করতে হয়, সম্প্রসারণ কার্যক্রমের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও লাগে। কীরকম? যে কোম্পানির নগদ টাকার দরকার কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করবে, সেক্ষেত্রে পর্যাপ্ত মুনাফা হওয়ার পরেও কোম্পানি নগদ টাকার লভ্যাংশ হিসেবে প্রদান না করে স্টক ডিভিডেন্ড হিসেবে প্রদান করে নগদ টাকাটাকে কাজে লাগিয়ে দেয়। এবং কোনো সময় লিকুইডিটি শর্টের কারণে বা লিকুইডিটির ধারাবাহিকতা বা তারল্যর যে পর্যাপ্ততা সেটাকে বজায় রাখার জন্য নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক লভ্যাংশ বা বোনাস শেয়ার প্রদান করা হয়ে থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা হলো যে রিটেন আর্নিংসের পরিমাণ যদি পর্যায়ক্রমে বাড়তেই থাকে, রিজার্ভ আমরা যেটাকে সহজ ভাষায় বলি রিজার্ভ বা সঞ্চিতি, এই সঞ্চিতির পরিমাণ যদি পর্যায়ক্রমে বাড়তেই থাকে তাহলে কোনো সময় দেখা যায় যে সঞ্চিতির পরিমাণ বা রিটেন আর্নিংসের পরিমাণ তোমাদের থেকে কোম্পানির যে মূলধন তার থেকেও বেশি হয়ে যেতে পারে।
এটা কোম্পানি আইনের মাধ্যমে এটাকে কখনোই গ্রহণ করা হয় না, নট অ্যাকসেপ্টেবল। অর্থাৎ কোম্পানি আইনের এটার কোনো বৈধতা নাই বা স্বীকৃতি নাই যে মূলধনের চেয়ে তোমার রিজার্ভ বেশি হবে। এরকম সিচুয়েশন ক্রিয়েট করলে সেটাকে অ্যাভয়েড করার জন্য, টু অ্যাভয়েড দিস সিচুয়েশন, কোম্পানি করে কি, নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক ডিভিডেন্ড প্রদানের মাধ্যমে মূলধন এবং রিজার্ভ, ক্যাপিটাল এবং রিটার্ন আর্নিংস এর মধ্যে একটা ভারসাম্য আনয়নের চেষ্টা করে থাকে। তাহলে এই পর্যন্ত আমি তোমাদেরকে একটা প্রবলেম দেখালাম। এখন সাপোজ এখানে তোমাদের যদি স্টক ডিভিডেন্ড 5% পরিবর্তে 10% দেয়, তোমরা শুধু এখানে 10% কাটবা, সেই 10% হিসাবে এখানে হবে, দিয়ে ওই যে পরিমাণ টাকা বের হবে ঠিক আবার সেই পরিমাণ টাকা কমন স্টকে এবং পেইড আপ ক্যাপিটালে যুক্ত হবে। অ্যাট দ্য সেম টাইম এখানে যদি 20% ডিক্লেয়ার করা হয় তো 20% হিসেবে অঙ্ক করবে। প্রবলেম সেম, শুধু এই জায়গাতে একটু চেঞ্জ আসতে পারে। কাজেই এরকম আমি 10টা প্রবলেম করলেও যা, একটা করলেও তা। যদি তুমি এটা সঠিকভাবে বুঝে থাকতে পারো তাহলে তোমাদের কাছে স্টক ডিভিডেন্ডের মাধ্যমে তোমার শেয়ার হোল্ডার্স ইকুইটি পজিশনের যে কী ইফেক্ট হবে বা কী ইফেক্ট হতে পারে সেটা দেখানো বা অঙ্ক করে পরীক্ষার হলে অঙ্ক করা খুবই ইজি, সো ইজি। এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি নেক্সট ক্লাসে স্টক স্প্লিট সম্বন্ধে কিছু কথা বলবো। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভেরি মাচ।